আচ্ছা, আগামী গত ক্লাস পর্যন্ত আমাদের এই হচ্ছে আমরা শিখছিলাম যে সেকশন কিভাবে নেব, সেকশনের ইনার কিভাবে নেব, বেসিক কিছু সিএসএস আর সিএসএস এর ভেরিয়েবল, তাই না? এই হচ্ছে আমরা শিখেছিলাম গতদিন। এখন আমরা যেটা করব আর কি, একটা যে লাইভ সাইট থেকে এই সাইট একটু কঠিনই হয়ে যাবে, একটা সহজ সাইট আমি খুঁজে নিই আর কি। প্লিজ একটা সহজ সাইট খুঁজে নিই যেখান থেকে যেই সাইটটা আমরা সহজে শেপ নেব। এই সাইটটা সম্ভবত খুব ইজি, মানে সহজে যেন আমরা স্ট্রাকচারটা, যেহেতু শুরু আমাদের, স্ট্রাকচারটা আমরা সহজে যেন করতে পারি। এটা খুবই সহজ একটা বেসিক ডিজাইন। এই সাইটটা দিয়ে আমরা তাহলে কাজ শুরু করি। আচ্ছা, এই যে সাইট, এই সাইটের এই যে একটা হেডার আছে, হেডার মধ্যে যে একটা লোগো, আর এই যে মেনু আছে, এখানে একটা হিরো ব্যানার টপ ফোল্ডে, তারপরে কিছু টেক্সট, আবার কিছু টেক্সট, এখানে তিনটা বক্স, এখানে এক পাশে ইমেজ, এক পাশে টেক্সট, এখানে কিছু টেক্সট, আর এখানে একটা ফর্ম। কন্ট্যাক্ট ফর্মটা আমরা HTML এ শিখতে পারি, শিখলেও সমস্যা নেই। যদি আমরা পরবর্তীতে লারাভেল শিখি তখন আমাদের এই ফর্মের কাজ অনেক, তো HTML ফর্ম আমরা শিখতেই পারি, সমস্যা নেই। এরপরে এই জায়গাতে আর কি একটা ইমেজ আর টেক্সট মিক্স দিয়ে একটা বেসিক ডিজাইন। তো এই বেসিক ডিজাইনটা দিয়ে আমরা শুরু করি। আমরা ডাইরেক্ট ডিজাইন দিয়ে শুরু করছি এই জন্য যে একটা সুন্দর উদাহরণ আমাদের সামনে থাকলে CSS HTML সবই আমরা শিখতে পারবো আর কি। কিন্তু আজকে থেকে ক্লাস কয়টা হচ্ছে? এই মানে নতুন করে শুরু এই করতে নতুন করে আগে আর কি ধরতে গেলে 2টা ক্লাস চলছে, হ্যাঁ, নতুন করে আর আজকে থেকে এটা ভালো হয়েছে, এটা জানার দরকার আছে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করবো, এই বোর্ডগুলো সব এক জায়গায় করে নিলে আচ্ছা, সেটা হচ্ছে এই যে সাইটটা, এই সাইটটা দিয়ে হচ্ছে আমরা শুরু করব। এই বেসিক সাইটটা দিয়ে শুরু করব। আর আগের যে আমরা HTML CSS করেছি, এগুলো আমরা আর কি এখান থেকে রিমুভ করবো। একটা সেকশন আমি রেখে দিচ্ছি, যেহেতু সেকশন আমাদের থাকবে, উপরে এগুলো রেখে দিচ্ছি, এগুলো তো থাকবে। CSS গুলো এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। CSS গুলো আবার শুরু থেকে দেখবো আমরা। যেহেতু একদমই প্রথম থেকে আমরা শুরু থেকেই দেখবো, CSS গুলো সব মুছে দিলাম। বেসিক HTML অনেক, তোমাকে আগের ভিডিওটা দেখে নিতে হবে। আমি হচ্ছে দেবো না, ইউটিউবের চ্যানেলে লিঙ্ক দেবো না, ওখান থেকে আগের কিছু ভিডিও দেখে নিতে হবে, ঠিক আছে? জি ভাই, জি। আমরা মোটামুটি হালকা পাতলা একটু এগিয়ে গিয়েছি। তাহলে এই যে এই জায়গাতে প্রথমে আমাদের হেডার, যে হেডারটা আর ফুটারটা, এটা হচ্ছে সবথেকে কমপ্লেক্স ডিজাইন হয় একটা ওয়েবসাইটের। এই জন্য হেডার ফুটারটা আমরা লাস্টে শিখবো, আগে একটা পেজ ডিজাইন করে শিখে এরপরে শিখবো। তাহলে এখানে দেখি আমাদের প্রথমে এই যে সেকশনটা, এই সেকশনে কি আছে? ফুল ওয়াইড একটা ইমেজ আছে। আমরা যদি এই ইমেজটা কথা কি আসছে শোনা যায়? না ভাই, একটু বড় করা যায় না পেজটা? পেজ বড় করা যায়, আমার স্ক্রিন অনেক বড় তো, এই জন্য কি একটু ছোট ল্যাপটপে একটু ছোট ছোট লাগছে। ও ঠিক আছে, আচ্ছা, হয়েছে একটু বড়। এখানে যদি আমরা দেখি, এখানে মনে হচ্ছে যে উনি হয়তো পরে নিজে নিজে ডিজাইন এলিমেন্ট চেঞ্জ করেছে কিনা। হ্যাঁ, মনে হচ্ছে যে উনি নিজে নিজে অনেক কিছু চেঞ্জ করেছে। যাক, এখানে যদি আমরা এখন এই রিসোর্সগুলো ডাউনলোড করে নিই, দেখি উনি সম্ভবত কোথায় রেখেছে আমার সব। ভাইয়া, হ্যাঁ, স্ক্রিন তো সাদা হয়ে আছে, বুঝছেন? ও শেয়ার হচ্ছে না ঠিক মতো। জি না, আচ্ছা, আমি হয় নেট প্রবলেম, আমার এখানে তো ঠিকঠাকই দেখা যাচ্ছে। ভাই নেটের স্পিড তো ঠিক আছে। আচ্ছা, শেয়ার আমি কিন্তু অফ করে দিয়েছি। এখন কি সাদা স্ক্রিন দেখা যায়? এখন শুধু আমার নাম। এখন শেয়ার অফই আছে। আচ্ছা, তাহলে আমি আবার শেয়ার করি, কোনো ইস্যু হতে পারে গুগলের। আচ্ছা, আমি pixels.com এইটা আমি শেয়ার করছি। এইটা হচ্ছে আমি সাধারণত ফ্রি ইমেজের জন্য আর কি ব্যবহার করি। আমি যেমন এই জায়গায় ডিলিশিয়াস ফুডের ইমেজ প্রয়োজন, আমি এই জায়গাতে লিখলাম ডিলিশিয়াস ফুড। এই যে একটা ইমেজ চলে আসলো, এই জায়গা থেকে আর কি ফ্রি ডাউনলোড করা যায়। তো আমরা এই জায়গা থেকে যখন ক্লায়েন্ট ইমেজ দেয় না, তখন এই কপিরাইট ফ্রি আর কি, এগুলো কপিরাইট ফ্রি ইমেজ দিতে হয়। নাহলে আমাদের দেশের মতো তো না যে চুরি করা জিনিসও চালানো যায়। ওইসব দেশে কী হয়, এই ইমেজ যদি ওরা না কিনে ব্যবহার করে, তার জন্য ওদের কপিরাইট ক্লেম করলে তখন একটা বড় ধরনের ডোনেশন দেওয়া লাগে ক্লায়েন্টকে। এই জন্য আর কি এই জায়গাতে আমরা একটা ইমেজের ফোল্ডার করে নিই। আমরা এই কপিরাইট ফ্রি ইমেজগুলো এখান থেকে, আরও এরকম কয়েকটা সাইট আছে, এটা আমি বেশি ব্যবহার করি, এখান থেকে আর কি ব্যবহার করা হয়। তো তাহলে আমরা কোডে ফিরে যাই। প্রথমে একটা সেকশনের ফুল ওয়াইড একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই যে সেকশনটা আমরা সাজিয়েছিলাম, এইটা শুরু করার জন্য গ্লোবাল কিছু CSS আমরা দেখেছিলাম লাস্টের ক্লাসে, সেটা আমি আবার দেখাই। যেমন আমরা দিয়েছিলাম মার্জিন 0, অর্থাৎ ডিফল্টভাবে যত জায়গায় মার্জিন আছে সব 0, প্যাডিং 0, ডিফল্টভাবে প্যাডিং যত জায়গাতে আছে সব বন্ধ, আউটলাইন নান,
আর বক্স সাইজিং, বর্ডার বক্স, এই 4টা সিএসএস আমরা করেছিলাম। মার্জিন কি, প্যাডিং কি, আউটলাইন কি আর বক্স সাইজিং কি, এটা বিগত ভিডিওগুলো দেখলেই বোঝা যাবে। এরপরে আমরা এই যে কমন সিএসএস করেছিলাম যেগুলো, যেমন সিটি ইনারের প্রথমেই ওয়াইডটা ডিক্লেয়ার করতে হয়। আমি আরেকবার মনে করি দিই, সিটি ইনারটা কি। যে কোনো একটা ওয়েবসাইট যদি আমরা দেখি তাহলে এর হচ্ছে 2 ধরনের ওয়াইড থাকে। সেটা বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ আমাদের নিজেদের সাইট যদি দেখি, এটা যদি একটু ছোটো করি, এখানে 2 ধরনের ওয়াইড দেখা যাচ্ছে। একটা হচ্ছে ফুল মনিটরের যতটা ওয়াইড ততটা ওয়াইড, আর একটা যে ওয়াইড সেটা হচ্ছে যে কন্টেন্ট একটা নির্দিষ্ট সাইজের ভিতরে আছে, এই একটা ওয়াইড। এই 2টা ওয়াইড একটা ওয়েবসাইটে থাকে। তো এই 2টা ওয়াইড মেনটেন করার জন্য যেটা করি আমরা, সেটা হচ্ছে HTML করার সময় একটা সেকশন নিই, সেকশনের ভিতরে একটা ডিপ নিই, যে ডিপটাকে আমরা ইনার সেকশন বলি, অর্থাৎ সেকশনের ভিতরের অংশ। তো এই ইনার সেকশনের সাধারণত যে সিএসএসগুলো থাকে, এই ক্লাসের নামগুলো নিজেদের মতো দেওয়া যাবে, এটা কোনো বাধা ধরা নিয়ম নেই যে এই নামই হতে হবে, মানে মানানসই হয় সেরকম একটা নাম দিতে হবে। এই যে রেকর্ড চলছে কি না একটু খেয়াল করি, রেকর্ড চলছে। এই যে ইনার এর প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে একটা ওয়াইড থাকে, ওয়াইডটা সাধারণত 100% থাকে। আর যেটা থাকে এর একটা ম্যাক্সিমাম ওয়াইড থাকে। ম্যাক্সিমাম ওয়াইড কি, ম্যাক্সিমাম ওয়াইড যেমন এই যে এই সাইজটা যদি আমরা ছোটো বড় করি, এই বক্সটা একটা নির্দিষ্ট সাইজের ভিতরে থাকছে, এই যে সাইজের ভিতরে থাকছে এই সাইজটাই হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, অর্থাৎ যত বড় মনিটরই হোক কন্টেন্টটা ম্যাক্সিমাম কতটুকু ওয়াইডের ভিতরে থাকবে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। তো সেটা সাধারণত 1440 পিক্সেল আমি ব্যবহার করি। এরপরে যেটা থাকে এই ইনার সেকশনের ভিতরে যে ইনিশিয়াল ডিপ, এটাতে সেটা হচ্ছে প্যাডিং থাকে চারিদিকে, উপরে নিচে এবং ডানে বামে প্যাডিং থাকে। দুঃখিত। এই প্যাডিংটা দেওয়ার জন্য আমরা ভেরিয়েবল ব্যবহার করি প্যাডিংয়ের জন্য, তারপরে কিছু কালারের জন্য ভেরিয়েবল ব্যবহার করি। ভেরিয়েবলটা কী জিনিস, যেমন মনে করি যে যদি একটা গোয়াল ঘর হয়, সেই গোয়াল ঘরে 20টা ফ্যান চলতেছে, সেটা সুইচ এক জায়গাতে, তাহলে একটা সুইচ অন অফ করে পুরো গোয়াল ঘরের সবগুলো ফ্যান বন্ধ করা অন করা যায় না। সেরকমভাবে ভেরিয়েবল একটা জিনিস, একটা কম্প্যাক্ট জিনিস, যেটার ভিতরে অনেকগুলো ডেটা রাখি, বিভিন্ন জায়গাতে প্লেস করা যায়। ওই এক জায়গাতে ডেটা পরিবর্তন হলে সব জায়গাতে পরিবর্তন হয়ে যাবে। তো ভেরিয়েবলটা ক্রিয়েট করার জন্য প্রথমে লিখতে হয় HTML, এরপরে CSS এর চিহ্ন, এরকম দুটো ড্যাশ, এরপরে ভেরিয়েবলের নাম লিখতে হয়। যেমন মনে করলাম আমি প্যাডিং টপ বটম, এই লেখার পরে একটা একটা ক্লোন দিতে হয়। ক্লোন দেওয়ার পরে এই ভেরিয়েবলের ভ্যালু দিতে হয়। যেমন আমি দিলাম 80 পিক্সেল। তাহলে এখন আমি এই ভেরিয়েবলটা যে জায়গাতে ব্যবহার করব সেই জায়গাতে এই ভেরিয়েবল দেখাবে না, দেখাবে এই ভ্যালুটা। কেমন, আমি যদি এখন এখানে লিখি যে CSS লিখি প্যাডিং টপ, আমি এই যে সেকশনের ইনার র্যাপার এর প্যাডিং দিতে চাচ্ছি টপে, সেটা কীভাবে দিচ্ছি, আমি ভেরিয়েবলকে নিয়ে এসে দেবো। এর জন্য আমি যেটা করবো VA আর var লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভেরিয়েবলের নামটা দেবো। তাহলে এখন যদি আমি এই জায়গাতে দেখি আমাদের কোডে, এই জায়গাতে ইন্সপেক্ট করি, ইন্সপেকশন টুলটা আমি এই জায়গাতে নিয়ে আসি, এটাকে ডান পাশে রাখি, যদি জুম করি, এটা কি যথেষ্ট জুম এখন বোঝা যায়? এই যে সেকশনের নিচে আমাদের যে ইনিশিয়াল ডিপ, যেটা যে সিটি ইনার, এই যে জায়গাতে প্যাডিং টপ আমরা যেটা লিখলাম যে ভেরিয়েবল, এই যে প্যাডিং টপ বটম, এটা এখন এখানে হবার করলে যে ইকুয়াল 80 পিক্সেল দেখা যাচ্ছে। আমরা এখান থেকে যদি লেআউটে যাই আর এই জায়গায় বক্সে দেখি, তাহলে এই যে টপের দিকে যে প্যাডিং, সেটার ভ্যালু এখন আমরা দেখতে পাচ্ছি যে 80 পিক্সেল। এখন এরকম প্যাডিং যদি আমরা 200 জায়গায় ব্যবহার করি, তাহলে কোনো কারণে যদি এটা ছোটো বড় করতে হয়, তখন 200 জায়গাতে গিয়ে এটা কি পরিবর্তন করা একটা দুরূহ বিষয় না? সেই জায়গাতে যদি আমরা একটা ভেরিয়েবল, এই জায়গাতে আমার 50 পিক্সেল প্রয়োজন, আমি 50 করে দিলাম, তাহলে এখন আমি এই জায়গাতে আসলে দেখবো যে 50। তার মানে আমি যদি 200 জায়গায় ব্যবহার করা থাকে, আমার 200 জায়গাতেই 50 হয়ে গেল, এক জায়গায় আমি জাস্ট কন্ট্রোল করলাম। তো এরকমভাবে ভেরিয়েবল ক্রিয়েট করে কাজ করি অনেক আমরা। এরপরে আমি প্যাডিং ডানে বামের জন্য আরেকটা দিলাম, দুই পাশে দুই রকম ভ্যালু হবে, এই জন্য আরেকটা তৈরি করছি আমি প্যাডিং লেফট রাইট। এটা আমরা সাধারণত 30 পিক্সেল থেকে শুরু করি, 100 পিক্সেলও দেওয়া থাকে অনেক সময়, ডিজাইনের উপর নির্ভর করে। তো ইউজুয়ালি আর কি 30 পিক্সেল দিই। যেমন যে সাইটটা আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি, এখানে বেশিরভাগ সেকশনে মোটামুটি এই ম্যাক্সিমাম ওয়েটের পরে 30 পিক্সেল মতো গ্যাপ আছে। তো আমরা 30 পিক্সেল এখানে দিলাম। এখন এই ভেরিয়েবলগুলো আমরা এই জায়গাতে ইকো করাবো। এটা প্রথমটা হলো টপ, তারপরেটা আমি বটমের জন্য করব, এরপরে লেফট, এরপরে এই জায়গাতে আমি লেফট আর রাইটের ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। এবার যদি আমরা দেখি আমাদের কোডের আউটপুটে, তাহলে এই যে উপরে নিচে 80 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল। এটাকে আমি নিচে নিই, তাহলে আর কিছু জিনিস আমরা দেখতে পারবো। এখন আমি এই জায়গাতে একটা ডামি ব্যাকগ্রাউন্ডের কালার ক্রিয়েট করতেছি। ব্যাকগ্রাউন্ড কালারটা ডামি এই জন্য যে আমরা যেন এই যে সেকশনের ইনারটাকে দেখতে পারি আর কি। এখন তো এখানে কোডে আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি না, এটাকে ভিজুয়ালি দেখার জন্য আমি এটা করলাম আর কি, ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা এই যে দেখতে পাচ্ছি যে এই যে আমরা যে ইনারটা নিয়েছি এর এই যে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, আমরা এখন রেড চলে আসলো। এই যে ম্যাক্সিমাম একটা হোয়াইট সেট করেছি, সেটা কিন্তু আমরা এই জায়গাতে দেখতে পারি। এই যে ম্যাক্সিমাম যে হোয়াইটটা কতটুকু, এই যে হোয়াইটটা এর 1380 পিক্সেল। 1380 পিক্সেল আমরা 1440 পিক্সেল সেট করেছি, কিন্তু 1380 পিক্সেল হলো কেন একটা প্রশ্ন থাকতে পারে, তাই না? 1380 পিক্সেলের সঙ্গে এই যে দুই পাশে 60 পিক্সেল 30 পিক্সেল করে প্যাডিং আছে আর কি। এই প্যাডিংটা বাদে আর কি হোয়াইটটা দেখায়, কেননা প্যাডিংয়ের ভিতরে তো কন্টেন্ট যাবে না, সেই জন্য এই হোয়াইটটাকে দেখায়, কন্টেন্টের মূল অ্যাকচুয়াল হোয়াইটটা। সেটা বোঝার জন্য এখন যদি আমরা HTML আসি আর এখানে একটা প্যারাগ্রাফ লিখি, এটা আমি কয়েকবার রিপিট করে দিচ্ছি যেন প্যারাগ্রাফটা একটু বড় হয়, সেই জন্য। এখন যদি এখানে চেক করি, তাহলে এই যে আমাদের যে লেখাটা, সেই লেখাটা কিন্তু এই যে বক্সের সঙ্গে কোনায় লেগে যায়নি। এই যে আমরা যে গ্যাপ দিচ্ছি 30 পিক্সেল করে, এই গ্যাপের
বাইরে এসে আর কি যে এখন বোঝা যাচ্ছে একটু পার্পল টাইপের হয়ে গেছে প্যাডিংটা। এখন বোঝা যাচ্ছে যে কন্টেন্ট যেটা সেটা অ্যাকচুয়াল যে বক্সটা সেই বক্সটার ভিতরে আছে, তাই না? তো এটা হচ্ছে বিষয়। এই বক্সটা এখন যে ইনিশিয়ালি প্রত্যেকটা সেকশনের যে ইনার এটা হচ্ছে মাঝখান থেকে থাকে, কারণ একটা সাইড তো যে ডান পাশে ফাঁকা থাকবে বাম পাশ থেকে সব দেখা যাবে এরকম না, তাই না? ইনিশিয়ালি এটা হচ্ছে মাঝখান থেকে থাকে। তো মাঝখান থেকে থাকার জন্য আমরা যেটা করতে পারি দুই রকমভাবে এটাকে সেট করতে পারি। সেটা হচ্ছে একটু জুম আউট করছি আমি, সেকশনের যে ইনার এটাকে মার্জিন অটো রাখতে পারি, তাহলে অটোমেটিক মাঝখানে চলে যাবে। তবে বেস্ট মেথড এই যে মূল যে সেকশন আর কি প্যারেন্ট, যেটা আমাদের এই কাজে প্যারেন্টটা সাইল বুঝতে হবে। যেটা প্রথমে আছে সেটা হচ্ছে প্যারেন্ট, এর ভেতরে যেগুলো আছে সেগুলো হলো সাইল। যেমন এখানে যদি HTML দেখি তাহলে এই যে সেকশন এই শুরুর দিকে, তারপরে ডিপটা এক স্টেপ ভিতরে, প্যারাগ্রাফটা আরও এক স্টেপ ভিতরে, তাহলে সেকশনের সাইল হলো এই ডিপ, ডিপের সাইল আবার এই প্যারাগ্রাফ। তো এই সাইলটাকে এখন সেন্টারে নেওয়ার জন্য এই প্যারাগ্রাফ এই প্যারেন্টটাকে একটু CSS করতে হবে। সেটা কীভাবে করতে হবে, আমরা এখানে যদি লিখি ডিসপ্লে ফ্লেক্স, এরপরে আসছে ফ্লেক্স ডাইরেকশন। ফ্লেক্স ডাইরেকশন, ডাইরেকশনটা প্রধানত 4 প্রকারের হয়। একটা হচ্ছে এখানে কম বেশি দেখা যাচ্ছে কলাম, কলাম রিভার্স, রো, রো রিভার্স। এই সাইডটা মূলত হচ্ছে ইয়ে হয় ফ্লেক্স ডাইরেকশন হয়। সাইডটা ডাইরেকশন কেমন সেটা আর কি বোঝাচ্ছি আমি বোঝানোর জন্য। এটাকে আমি ডুপ্লিকেট করলাম, এখানে আমি লোরাম ইপসাম ইংরেজি টেক্সট লিখে দিলাম যেন আমরা এটা দেখতে পারি। তাহলে আমাদের এই যে সেকশন এর ভিতরে আমরা দুইটা আর কি ইনার র্যাপার নিলাম টেস্টিংয়ের জন্য, যে ফ্লেক্সটা কীভাবে কাজ করে। এই যে ফ্লেক্স, এই যে আমরা সিটি সেকশন যেটা মানে প্যারেন্ট যেটা, সেই প্যারেন্টকে এই জায়গাতে আমরা ডিসপ্লে ফ্লেক্স আর ফ্লেক্স ডাইরেকশন কলাম করেছি। কলাম মানে হলো নিচে নিচে ফ্লেক্সের যে এলিমেন্টগুলো সাইলগুলো সেগুলো হচ্ছে নিচে নিচে আসবে, এই যে কলাম। এরপরে কলাম রিভার্স মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। যেমন আমরা লোরাম ইপসামটা লিখছিলাম নিচে, কিন্তু এখন এই যে কলাম রিভার্স ব্যবহার করার জন্য লোরাম ইপসামটা উপরে চলে গেল, বাংলা যেটা লিখছিলাম সেটা নিচে চলে আসলো। তাহলে কলাম যদি হয় তাহলে এই HTML যেরকমভাবে আমরা কোড সাজাচ্ছি সেরকমভাবে নিচে 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 একটা পরে একটা নিচে নিচে আসবে। আর কলাম যদি রিভার্স হয় তাহলে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে এইভাবে আসবে। এরপরে যদি রো লিখি আমরা, রো মানে হলো পাশাপাশি, রো পাশাপাশি আসবে। ঠিক একই রকমভাবে যদি রো রিভার্স হয় তাহলে নিচেরটা বাম পাশে আর উপরেরটা ডান পাশে আর কি রিভার্সে চলে আসবে। এই হলো 4 প্রকারের ফ্লেক্স। তো আমরা যেহেতু এটাকে ইয়ে করবো যে সেকশনের মধ্যে যদি ইনার কন্টেন্ট একটা ইনার র্যাপার একটার অধিক থাকে তাহলে সেটা নিচে নিচে আসতে হবে, এই জন্য আমরা এটাকে রাখবো হচ্ছে ফ্লেক্স ডাইরেকশন কলাম। এইবার ফ্লেক্সের আরও কিছু প্রপার্টি আছে, যে ডিসপ্লে ফ্লেক্স এর আরও কিছু প্রপার্টি আছে, CSS আছে, যেমন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর অ্যালাইন আইটেম সেন্টার। এখন এই দুটো জিনিস একটু দুই রকমভাবে কাজ করে, অ্যালাইন আইটেম আর জাস্টিফাই কন্টেন্ট। ফ্লেক্স ডাইরেকশনের উপরে নির্ভর করে কাজ করে। কেমন ফ্লেক্স ডাইরেকশনের উপর নির্ভর করে কাজ করে, যদি এটা ফ্লেক্স কলাম হয় তাহলে অ্যালাইন আইটেম মানে ও ডানে বামে মাঝখানে নেবে, আর যদি এটা রো হয় তাহলে জাস্টিফাই কন্টেন্ট এ হলো ডানে বামে নেবে, অ্যালাইন আইটেম ওপর নিচ দিক দিয়ে সেন্টারে নেবে। অর্থাৎ ফ্লেক্স আর কলামের উপর নির্ভর করে জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেম উল্টো কাজ করবে। যদি রো হয় তাহলে জাস্টিফাই কন্টেন্ট ডানে বামের দিক দিয়ে সেন্টার নেবে, আর যদি কলাম হয় তাহলে জাস্ট অ্যালাইন আইটেম ডানে বামের দিক দিয়ে সেন্টারে নেবে। কথা বোঝা গেল? এতটুকু ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এইবার আমাদের দেখতে হবে যে কন্টেন্ট হিসেবে আমরা এখানে জাস্ট একটা লোরাম ইপসামটা রাখতেছি, বাকিটা ডিলিট করে দিচ্ছি যেন সেকশনটা আমরা দেখতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড যে কালার আমরা দিছিলাম দামি ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা রিমুভ করে দিচ্ছি, কালারটা ভেরিয়েতে রাখতেছি আমরা কি বলে ভেরিয়েবলে রাখতেছি, তবে এখানে ইকো করাচ্ছি না। এখন আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এই যে সেকশন হিরো সেকশন, এই পুরো সেকশনটা জুড়ে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল। তো সেটা যদি আমরা এই কমন ক্লাসে দিই তাহলে যতবার আমরা সেকশন দেবো ততবার হবে। দেখি আমরা এখানে সেকশনটাকে রিপিট করলাম, এই জায়গাটা একটা ব্রেক ট্যাগ দিই যেন সেকশনটা দুইটা দেখা যায়, এটা বোঝাতে অসুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আর একটু থাক, আর একটু কিছু সময়ের জন্য। আচ্ছা, এই যে আমরা এখন দুইটা সেকশন নিলাম, এই একটা এই একটা। তাহলে এই যে সেকশনের যে ক্লাস, এখানে যদি আমরা এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ URL, এখান থেকে আমরা এই যে ইমেজের ফোল্ডার সিলেক্ট করতেছি, ইমেজটা সিলেক্ট করতেছি। এই যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে এখন কালারের জায়গায় ইমেজ দেখা যাচ্ছে, কালারটাও কিন্তু আছে, ইমেজটা যেহেতু বড় এই জন্য ইমেজটাকে আগে দেখা যাচ্ছে। এখন আমাদের যত সেকশন আছে দেখো তো, এই যে প্রথম একটা সেকশন, দ্বিতীয় একটা সেকশন, দুইটা সেকশনে ইমেজ চলে আসলো না, কিন্তু আমাদের তো সব জায়গাতে প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন জাস্ট স্পেসিফিক ওই প্রথম যে সেকশনটা সেটাতে। এই জন্য আমরা যেটা করতে পারি, দুইটা কাজ করতে পারি, এখানে নতুন একটা ক্লাস অ্যাড করতে পারি অথবা এর একটা আইডি দিতে পারি। ক্লাসটা অ্যাড করবো কখন, আমরা বলেছি যে কমন যে কাজগুলো CSS গুলো সেগুলো আমরা ক্লাসে করি, আর যেগুলো একেবারে ইউনিক অন্য কোথাও নেই সেগুলো আইডিতে করি। তাহলে এখানে যে ইমেজটা দেবো ব্যাকগ্রাউন্ডে, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আর কোথাও কি ব্যবহার হবে না। এই যে সাইড জুড়ে যদি আমরা দেখি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু আর কোথাও ব্যবহার হয়নি, তার মানে ক্লাসে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ক্লাসটা ওয়েস্ট, একবারই ব্যবহার করতে পারবো, তার বেশি ব্যবহার করতে পারবো না। সুতরাং এখানে আমাদেরকে একটা আইডি জেনারেট করতে হবে, যেমন আমরা দিলাম এটা হোম পেজের হিরো সেকশন, এটা হচ্ছে একটা আইডি। যেমন ক্লাস লেখার সময় ক্লাস ইকুয়াল ইনভার্টেড কমা এর ভিতরে ক্লাসের নাম লিখতে হয়, একই রকমভাবে আইডি লেখার সময় আইডি ইকুয়াল ইনভার্টেড কমা ভিতরে আইডির নাম লিখতে হয়। আমার ভুল ভেঙে গেল। এখন আমরা যখন CSS করবো আইডিতে,
তখন একটু পার্থক্য আছে। ক্লাসের নাম লেখার সময় আমরা যেমন এখানে ডট দিচ্ছিলাম, আইডি করার সময় এখানে একটা হ্যাশ চিহ্ন দেবো, হ্যাশ চিহ্ন, আইডির নাম, বাদ বাকি জিনিস সব একই থাকবে, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সিএসএস। তাহলে এখন আমাদের লাগবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজের তো একটা ইউআরএল লাগে, ইউআরএল জন্য স্লাইড দিলাম, স্লাইড দিয়ে কোন ফোল্ডারে আছে ফোল্ডার সিলেক্ট করলাম, ফোল্ডারের ভিতর থেকে ইমেজটাকে এখানে আমি সিলেক্ট করে দিলাম। তাহলে এখন যদি আমি এখানে দেখি এই যে ইমেজ আমার এই যে ফুল সেকশন জুড়ে এটা দেখা যাচ্ছে, তবে এই যে বক্স এর একটা লাল কালার আছে বিধায় এটাকে আমরা কি মাঝখান থেকে না দেখে কি বলে মানে ফুল ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে না দেখে আমরা জাস্ট হচ্ছে দেখতেছি। তাহলে আগে আমরা সেন্টারে নিয়ে আসি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, মাঝখানে চলে আসলে। এখন এই ব্যাকগ্রাউন্ডের রেড কালারটা আমরা মুছে দিই, যেন আমরা হচ্ছে দেখতে পারি, ইমেজটাকে সুন্দর মতো দেখতে পারি। ব্যাকগ্রাউন্ডের রেড কালারটা মুছে দিলাম। তাহলে এখন এই যে ব্যাকগ্রাউন্ড প্রথম সেকশনটাতে আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজ চলে এসেছে, কিন্তু ইমেজটা সুন্দরভাবে আসছে না। এর কয়েকটা কারণ আছে। ইমেজের যে হাইট আর আমাদের সেকশনের যে হাইট দুইটা দুই রকম, প্লাস ওয়াইড যেটা সেটাও দুই রকম। এটা অ্যাডজাস্ট করার জন্য আমরা কিছু সিএসএস ব্যবহার করে লাইক দিয়ে দেওয়া। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজের কিছু আরও সিএসএস আছে, যেমন ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। এইটা হবে কি ব্যাকগ্রাউন্ডটাকে ওপর নিচ দিক দিয়ে ডান বাম দিক দিয়ে সেন্টারে নিয়ে আসবে। এর আবার মাল্টিপল ভ্যালু দেওয়া যায়, যেমন আমি লিখতে পারি 50%, 20%, তাহলে ওপর নিচ দিক দিয়ে 50%, 20%, ডান বাম দিক দিয়ে 50% নিয়ে আসলো। আবার আমি এই জায়গাতে লিখতে পারি সেন্টার বটম, তাহলে এই সেন্টার বটম থেকে এখন ডান বাম দিক দিয়ে সেন্টার আর ওপর নিচ দিক দিয়ে বটমে নিয়ে আসবে। এইভাবে আর কি এটাকে পরিবর্তন করা যায়। এখন ব্যাকগ্রাউন্ডের সাইজ দিতে পারি আমরা, ব্যাকগ্রাউন্ডের সাইজের কয়েক রকম হয়, অটো, তার মানে ইমেজের ওয়াইড অনুযায়ী নেবে। কন্টেইন দিতে পারি, কন্টেইন দেওয়ার মানে হচ্ছে ওর হাইট অথবা ওয়াইড যেটা ছোটো হবে সেই অনুযায়ী ইমেজটা অ্যাডজাস্ট হবে। এরপর যদি আমরা কন্টেইন না দিয়ে আরও দেখি, কভার দিই, কভারের মানে ও ডান বাম বা উপর দিক দিয়ে যেদিক দিয়ে কাটার প্রয়োজন হোক কেটে ইমেজটাকে যে ডিপটা বা যে সেকশনটা বা যেখানে অ্যাপ্লাই করা হচ্ছে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে দেবে। ইনহেরিট মানেও অনেকটা মানে ডিফল্ট যেটা থাকে সেটা, ইনিশিয়াল হলো ডিফল্ট যেটা থাকে। রিভার্ট এসে কী কাজ করে এটা আমি ব্যবহার করিনি, আমি সঠিকভাবে বলতে পারলাম না। রিভার্ট লেয়ার এটাও ঠিক একই রকম। আনসেট মানে তো কোনো কিছু সেট করাই থাকলো না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কভার এবং কন্টেনার। কন্টেনারটা কখন ব্যবহার করা হয়, যদি ছোটো ছোটো ইমেজ হয়, যেমন এই এমনি সবেদ আলী স্কুল যদি দেখি, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ এটা কিন্তু ছোট্ট একটা ইমেজ, এই যে ছোট্ট একটা ইমেজ, কিন্তু আমাদের এই যে পুরো সাইড জুড়ে আমরা দেখতে পাচ্ছি। তখন এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিপিট করা আর কি। রিপিট করার ফলে কী হয়েছে, যখন যে জায়গায় শেষ হয়ে গিয়েছে সেই জায়গাতেও আবার শুরু হয়েছে। যেমন যদি এটা আমি কন্টেন্ট দিই তাহলে বোঝানোটা এটা সুবিধা হবে। কন্টেন্ট এখন যদি এটা যে বারবার দেখা যাচ্ছে না যে ইমেজটা এই জায়গাতে শেষ, আবার এই জায়গাতে শেষ, আবার এই জায়গাতে শেষ, আবার এই জায়গাতে শেষ, অর্থাৎ ইমেজটা রিপিট হচ্ছে। এখন যদি আমি একে দিই ব্যাকগ্রাউন্ড রিপিট হবে কি না, তাহলে এই জায়গাতে বেশিরভাগ আমরা নো রিপিট আর রিপিট এই দুইটা ব্যবহার করি। এর সঙ্গে রিপিট এক্স এবং রিপিট ওয়াই থাকে। রিপিট এক্স মানে ডানের থেকে বামে, বামের থেকে ডানে রিপিট হবে। এইটা হচ্ছে আমাদের এক্স অ্যালাইনমেন্ট হরিজন্টাল, আর এই ভার্টিক্যালটা হচ্ছে ওয়াই অ্যালাইনমেন্ট। গ্রাফ করার সময় আমরা যেটা দাগাই না, নিচে বাম থেকে ডানের দিকে এক্স আর উপরের থেকে নিচের দিকে ওয়াই, এইটা হচ্ছে সেই ভার্টিক্যালি আর হরিজন্টালি। ভার্টিক্যালি ওয়াই, হরিজন্টালি এক্স। রিপিট এক্স মানে ডানে বামে রিপিট হবে, রিপিট ওয়াই মানে হচ্ছে উপর নিচে রিপিট হবে। আর যদি কভার ব্যবহার করি তাহলে রিপিটের প্রয়োজন হয় না, কেননা তো তখন কভার করেই নিচ্ছে। ইমেজটাকে যেন সুন্দর মতো দেখা যায় আমরা এই টেক্সটগুলো নিয়ে এসে বসাই, তাহলে আমরা সেম টু সেম ডিজাইনটা জায়গাতে করতে পারবো। শেফ ম্যাঙ্গো। এরপরে একটা পেজে যখন লোড হয়, একটা ওয়েবসাইটের পেজ যখন লোড হয়, প্রথম যে বড় লেখাটা দেখা যায় এইটা সাধারণত হেডিং 1 হয়, অর্থাৎ এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। এই হেডিং 1টা দেখেই তো ইনিশিয়ালি একটা ধারণা পায়, তাই না, যে কিসের ওয়েবসাইট এটা, তাই না? আচ্ছা, এই যে প্রথম হেডিং এটা দেখে আর কি একটা ইনিশিয়াল ধারণা পাওয়া যায় যে সাইটটা কি রিলেটেড। এরপরে আবার ছোট একটা প্যারাগ্রাফ আছে, তো আমাদের এই জায়গাতে কন্টেন্ট রেডি। ইমেজের সাইজটা মনে হয় অনেক বড়, হ্যাঁ 8 মেগাবাইট প্রায়, এই জন্য আর কি একটু লোড হচ্ছে একটু লেটে। ইমেজটাকে অপটিমাইজ করে নিতে হবে, যখন আমরা কাজের জন্য ব্যবহার করবো তখন অবশ্যই ইমেজকে অপটিমাইজ করে নিতে হবে। তো এখানে আমাদের টেক্সট চলে এসেছে। এখন আমরা এটাকে যদি সিএসএস করাই, প্রথমে আছে কালার হোয়াইট, টেক্সটগুলোতে সব কালার হোয়াইট আছে। তো এই জায়গাতে আমরা কালার হোয়াইটের জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেব, কালার হোয়াইট। এরপরে কালার হোয়াইট বলে একটা ক্লাস আমরা অ্যাড করে নেব। এই ক্লাসে কালার হোয়াইটটা আমরা সেট করে দিলাম। এখন এই ক্লাসটা আমরা যত জায়গাতে ব্যবহার করবো তত জায়গাতে কালার হোয়াইটই হবে আমাদের। যেমন এই জায়গাতে আমরা কালার হোয়াইটের ক্লাসটা নিয়ে এসে ছেড়ে দিলাম, আমাদের এই যে এখন শেফ ম্যাঙ্গো লেখাটা হোয়াইট হয়ে গেল। এরপরে হেডিং 1 যেটা আছে এখানে কালার হোয়াইটটা দিয়ে দিলাম, এর কালারও হোয়াইট হয়ে গেল। এরপরে পরের টেক্সটে আমরা কালার হোয়াইট ক্লাসটা দিয়ে দিলাম, পরের টেক্সটের কালারটা হোয়াইট হয়ে গেল। এখানে ইমেজটা আমরা একটু করে নিই, অপটিমাইজ করে নিই, তাহলে আমাদের একটা ইমেজ অপটিমাইজও বোঝা হয়ে যাবে। ইমেজ অপটিমাইজ করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ফটোশপে ইমেজটাকে ওপেন করতে হবে।
আচ্ছা, ইমেজটাকে অপটিমাইজ করতে হবে প্রয়োজন অনুসারে, অর্থাৎ এটা কোথায় ব্যবহার হচ্ছে সেই অনুযায়ী, ওয়েবসাইটে যেখানে ব্যবহার হচ্ছে সেখানে ওয়াইডটা কতটুকু থাকছে সেই হিসাবে একে অপটিমাইজ করতে হবে। তো যেহেতু এটা একটা ফুল ওয়াইড হচ্ছে, ফুল ওয়াইড ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার হচ্ছে, তাহলে ওয়াইডটা আমরা সেভাবে সেট করবো। সেট করার জন্য যেটা করবো, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, অর্থাৎ ওয়েবে ব্যবহার করার জন্য এটাকে এখন আমরা সেভ করবো। এখানে ওয়াইড আর হাইট দেখতে পাচ্ছি আমরা। তো এখান থেকে বেশিরভাগ মনিটর যেটা হয় সেটা হচ্ছে 1920 পিক্সেল। তো আমরা এখানে ওয়াইডটা চেঞ্জ করে দিলাম, হাইট যা আছে তাই থাকবে। এখান থেকে কোয়ালিটি আমরা 90% করে দিলাম। তাহলে এখন আমার 7 মেগাবাইটের ইমেজ 1 মেগাবাইটে চলে আসলো। এবার সেভে যেয়ে যেখানে আমার প্রয়োজন সেখানে নিয়ে সেভ করে দিলাম, আগের ইমেজের সঙ্গে আমি রিপ্লেস করে দিলাম। তাহলে এখন আমার কোয়ালিটি একই থাকলো, কিন্তু ইমেজটা ওয়াইডটা ছোটো করে দিলাম আমার প্রয়োজন অনুযায়ী। এই জন্য হলো কি, ওর সাইজ ছোটো হয়ে গেলে একটু দ্রুত লোড হবে। সেকেন্ডলি যেটা আর কি করি সেটা হচ্ছে, কোথায় রাখলাম, হেল্পার্স, এই যে একটা ওয়েবসাইট, এটা যে এর যে কাজ, এ হচ্ছে যে কোনো ইমেজকে কম্প্রেস করে দেয়, কোয়ালিটি লস না করে ইমেজের সাইজটাকে ছোটো করে। যেমন যদি এখানে দেখি 1.3 মেগাবাইটের ইমেজ আমি দিলাম, যেটাকে ও 80% রিডিউস করে 250 কিলোবাইট করে দিল। তাহলে আমার এখন 7 মেগাবাইটের ইমেজ লোড হতে যতটা সময় লাগে, এই 250 কিলোবাইটের ইমেজ লোড হতে তার সাথে কয়েক ভাগ সময় কম লাগে, তাই না? কিন্তু আমার ইমেজের কোয়ালিটি লস হলো না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে এই ফন্ট হচ্ছে আমরা গুগল থেকে লোড করাতে পারি, সেম ফন্ট। তবে সেম ফন্টটা লোড করানোর আগে আমরা কিছুদিন প্র্যাকটিসে যাব, তারপরে আমরা কি ফন্ট, আইকন এগুলো লোড করা শিখবো। তো এই হলো যে আমাদের যে টেক্সট চলে এসেছে। এখন ফন্ট সাইজ চেক করি আমরা। তো ফন্ট সাইজের জন্য এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ডমিনি ফন্ট ব্যবহার করা, হিরো হেডিং যেটা অর্থাৎ হেডিং 1 যেটা, সেটা 47 পিক্সেল ফন্ট সাইজ। তো আমরা এই জায়গাতে আর একটা ক্লাস দেবো, হিরো হেডিং টেক্সট। এই হিরো হেডিং টেক্সট বলে একটা ক্লাস দিলাম। এই ক্লাসে আমরা ফন্ট সাইজ দিলাম। ফন্ট সাইজটা আমরা বেশ কয়েকভাবে দিতে পারি, প্রত্যেকটা ব্রেক পয়েন্টে যেয়ে দিতে পারি, একটা ক্যালকুলেশন সিস্টেম ব্যবহার করতে পারি। তো আপাতত ক্যালকুলেশন সিস্টেমে গেলে একটু জটিল হয়ে যাবে, আমরা ব্রেক পয়েন্টে শিখবো। অর্থাৎ ইনিশিয়ালি একটা ফন্ট সাইজ সেট করবো আমরা এই জায়গাতে, ফন্ট সাইজ 47 পিক্সেল। এখন যদি দেখি আমরা ফন্ট সাইজটা কি, এই লেখাটা কতটা বড় দেখা যাবে সেইটার একটা ভ্যালু, এই ভ্যালুটাকে বলা হয় হচ্ছে ফন্ট সাইজ। এই জায়গাতে আমরা একটা ফন্ট সাইজ সেট করে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেমন ইয়েটা ফন্টটা বড়, এখানে আমাদের এই লেখাটা বড় হয়ে গেল। এখানে ইমেজের উপরে একটু ইয়ে আছে আর কি, ব্ল্যাক কালার টাইপের একটা শেড আছে, যে শেডটার জন্য ইয়ে মনে হচ্ছে এটা লেখাটা একটু স্পষ্ট দেখা যাচ্ছে। সেই শেডটা আমরা এখানেও কয়েক ওয়েতে দিতে পারি, সেটা আমরা দেখবো। ওইটা একটু অ্যাডভান্স শেষ হয়ে যাবে, যে জন্য আমরা ইনিশিয়ালি এরকমই রাখতেছি। 2-1 ক্লাস পরে যে আমরা দেখবো যেখানে টেক্সটটাকে আরও ক্লিয়ার দেখা যাবে, সেরকম দেখানোর জন্য শেডটা কীভাবে আমরা দিতে পারি। আচ্ছা, এর নিচে এবার 2টা বাটন আছে, বাটন 2টা আবার এই যে টেক্সটের থেকে একটু নিচে। তো বাটন দেওয়ার জন্য আমরা যেটা করি, প্যারাগ্রাফের নিচে একটা ডিপ নিই, এই ডিপের ভেতরে আমরা 2টো বাটন দেবো। বাটন সাধারণত এখন আগে ব্যবহার হতো বাটন ট্যাগ, তবে এখন বাটন ট্যাগ খুব কম ব্যবহার হয়, অ্যাঙ্কর ট্যাগ যেটা এ ট্যাগ বলে আর কি, এ ট্যাগ দিয়ে এখন বেশিরভাগ ক্ষেত্রে বাটন তৈরি করা হয়। কেননা বাটন ট্যাগ ব্যবহার করলে ওর সঙ্গে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা লাগে, এই জন্য এখন অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বাটন তৈরি করা হয়। এই জায়গাতে আমরা একটা রোল সেট করে দিই। ক্লাসটা কি টাইম শেষ হয়ে গেল নাকি? শব্দ হলো কিসের? আচ্ছা, রোল বাটন, অর্থাৎ এখন এটা বাটনের হিসেবে কাজ করবে। এই যে এই বাটনে কি লেখা আছে, বাটনে কলের একটা নাম্বার দেওয়া আছে, নাম্বার দিয়ে লেখা আছে যে ক্লিক টু কল। আমরা লিখি, এই জায়গাতে একটা দামি নাম্বার আমরা দিয়ে রাখলাম। এইবার এই যে ক্লিক দিলে এই নাম্বারে কল হবে, যেমন এখানে ক্লিক দিলে কিন্তু এই যে একটা অ্যালার্ট পপ আপ আসতেছে, এই পপ আপটাকে মোবাইলে নিয়ে যায়, নিয়ে এই নাম্বারে কল করা যায়। আবার মোবাইল থেকে যদি কেউ এই বাটনে ক্লিক করে তাহলে সরাসরি মোবাইল দিয়ে কল করা যাবে। সেটা সেট করার জন্য এখানে কী করতে হয়, TEL, এই যে অ্যাঙ্করের যে হার্ফ অর্থাৎ হাইপার রেফারেন্স, অর্থাৎ এই অ্যাঙ্করে কেউ ক্লিক দিলে কোথায় যাবে সেই লিঙ্ক দেওয়ার জায়গায় লিখতে হয় টেল দিয়ে একটা ক্লোন, এরপরে মোবাইল নাম্বারটা লিখতে হয়। তাহলে হবে কি, এখন এই বাটনে যদি কেউ ক্লিক দেয় তাহলে ওই নাম্বারে এই যে একটা কল চলে যাবে আর কি, কল দেওয়া যাবে। এরপরে এর নিচে আরেকটা বাটন আছে, যে বাটন বলতেছে কি, যে বাটন বলতেছে ক্রিয়েট কাস্টম মেনু। এটা অন্য কোনো একটা পেজে, এটা হচ্ছে পেজে নয়, এটা নিচে ফর্মে নিয়ে যাচ্ছে আর কি। তো এই জায়গাতে আমরা আরেকটা নিই, এই জায়গাতে ফর্মে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ফর্ম পর্যন্ত ডিজাইন করতে হবে। তো তার আগে পর্যন্ত আমরা একটা হ্যাশ দিয়ে রাখি, এখন কোথাও যাবে না। ক্রিয়েট ইউর কাস্টম মেনু। তাহলে আমাদের এই যে এখানে সবগুলো চলে আসলো। ক্রিয়েট ইউর কাস্টম মেনু, এই ব্যাপার, বাটনটা এখানে আসছে না কেন দেখি আমরা, কী জন্য বাটনটা এখানে আসছে না। লাইটটাকে, কোডটাকে বন্ধ করি, কোডটাকে আবার চালু করি। এই যে ক্রিয়েট ইউর কাস্টম মেনু লেখাটা এখন এখানে আমাদের আসছে, লাইভে ঝামেলা করতেছিল। তো এখন এটা কিন্তু এই যে ডানে বামে আসতেছে, ডিপের ভিতরে যেহেতু র্যাপ করা, এটাকে ডানে বামে আসতেছে। তো এই যে ডিপ, সেই ডিপটাকে আমরা একটা ক্লাস দিয়ে দিই, ক্লাসের নাম দিলাম হিরো বাটন বক্স। হিরো বাটন বক্স যেটা দিলাম, এখন আমরা যদি আমাদের রেফারেন্স সাইটটাকে দেখি, এইটা হিরো বাটন যে বক্সটা, সেটা উপরের দিক থেকে কিছুটা নিচে আছে। এখন সেটার জন্য আমরা কী করতে পারি, এই যে বক্সটা হিরো বাটন বক্স, একে একটা মার্জিন সেট করতে পারি। মার্জিনটা কোথায়, টপে, অর্থাৎ এই বক্সের উপরের দিকে একটা মার্জিন থাকবে, যেমন মার্জিন টপ
80 পিক্সেল আমরা সেট করে দিলাম, বা একটু বেশি দিই, 200 পিক্সেল আমরা একটা মার্জিন টপ সেট করে দিলাম। তাহলে এখন উপরে দিক দিয়ে নিচে চলে আসলো এই যে টেক্সটটা আর যে বাটনের বক্সটা, এর ভিতরে এখন একটা গ্যাপ তৈরি হয়ে গেল। এই সিএসএসটা এখান থেকে কপি করলাম, এখানে আমাদের সিএসএস যে ফোল্ডার ফাইল, সিএসএস ফাইলে যেয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন এই যে বাটনগুলো, এগুলো তো আসলে নিচে নিচে থাকবে, তাই না? নিচে নিচে থাকবে, এর জন্য এই জিনিসটা আমাদের রিপিটলি প্রয়োজন হতে পারে না যে 2টা এলিমেন্ট বা 3টা এলিমেন্ট নিচে নিচে থাকবে, তাই না? রিপিটলি প্রয়োজন হতে পারে, শুধু এক জায়গাতে না, কয়েক জায়গাতে আমাদের এটা বা মাল্টিপল জায়গাতে ব্যবহার হবে যে কয়েকটা জিনিস নিচে নিচে থাকবে। এর জন্য যেটা করতে পারি আমরা, এই যে বাটন বক্স, এখানে তো সিএসএস করলেই হয়ে যাচ্ছে, তবে আমরা যেটা করবো সেটা হচ্ছে এর জন্য একটা ক্লাস তৈরি করে রাখবো, যে ক্লাসটা আমরা অন্য জায়গাতেও ব্যবহার করতে পারবো, বারবার আমাদের একই সিএসএস লেখার প্রয়োজন পড়বে না কাজের ফ্লো বাড়ানোর জন্য। তো আমরা ক্লাসের নামটা দিলাম যে ডিসপ্লে কলাম, অর্থাৎ কলামে আমাদেরকে দেখাবে। এখন এখানে আমরা লিখে দিলাম ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন কলাম। এই যে কলামটা দিলাম, এই কলাম ক্লাসটা নিয়ে যেয়ে এখন যদি আমি এই বক্সে বসে দিই, তাহলে আমাদের এখন এই যে নিচে নিচে চলে আসলো। ঠিক একই রকমভাবে এই যে হিরো সেকশন, সিটি সেকশন, এই সেকশনে যদি আমরা ওই কলামের যে সিএসএসটা আগে করলাম সেটা না করে এই সিএসএস এর ক্লাসটা বসিয়ে দিই, যেমন যে সিটি সেকশন, ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন কলাম, এটা যদি আমরা এই দুটো যদি কাটিয়ে দিই, তাও কিন্তু আমাদের একই রকমভাবে কাজ করবে। কথা বোঝা গেল? তবে সেকশনটা যেহেতু রিপিটেডলি ইটসেলফ রিপিটেড, সেকশনটা নিজে নিজেই যেহেতু বারবার রিপিট হবে, এই জন্য সেকশনে একটা ক্লাস না বাড়ায় সেকশনে নিজেরই আর কি সিএসএসটা থাকা ভালো। তাহলে এখন আমি যদি এই কোডের এটা কাটি দিই, তাহলে এখন যদি প্রোগ্রেস দেখে আমাদের মোটামুটি এই যে একটা ভিউ, এই টাইপের একটা ভিউ আমাদের আসতেছে না আস্তে আস্তে? বাটনগুলো যদি এখন আমরা ডিজাইন করি, আস্তে আস্তে আসতেছে। এখন এই বাটনগুলোর আমরা একটা ক্লাস দেবো, যেহেতু বাটনগুলো দেখতে একরকম, কমন একটা ক্লাস দেবো প্রাইমারি বাটন। তো এর একটা ক্লাস দিলাম, দুটোরই একই ক্লাস দিলাম প্রাইমারি বাটন, যেন এক জায়গাতে সিএসএস করলে দুই জায়গাতেই কাজ করে। তো প্রাইমারি বাটনে আসলাম, আমরা এখানে সিএসএস লিখলাম, প্রথমে এর একটা প্যাডিং দিলাম চারিপাশে, উপর নিচ দিক দিলাম 10 পিক্সেল, ডান বামে দিলাম 20 পিক্সেল। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিয়ে আসা যায় কিনা দেখি। যে ব্যাকগ্রাউন্ড যে কালার, এই কালারটাকে আমরা কপি করে নিয়ে এসে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, কালার ব্লু। কালার ব্লু একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, কালারের সিএসএসটা যেটা সেটা আমরা ওখানে রাখলাম, যেটাকে হেক্সা কোড বলা হয়। এখন যদি আমরা একে ব্যাকগ্রাউন্ড কালার ভেরিয়েবল ব্যাকগ্রাউন্ড ব্লু করে দিই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এই যে আমাদেরটা এই যে ব্যাকগ্রাউন্ডটা অলরেডি ব্লু হয়ে গিয়েছে, কালারও সেম প্রায়, এই জন্য বোঝাটা একটু দুষ্কর হচ্ছে। তবে কী করতে হবে, এখন আমাদেরকে এখানে কালার সেট করতে হবে, টেক্সটের যে কালার, টেক্সট কালার সেট করার জন্য আমরা কালার লিখবো, হোয়াইট আমাদের অলরেডি আছে, হোয়াইট কালারটাকে আমরা এখানে শো করে দিলাম, তাহলে এখন আমাদের টেক্সটের কালারটা পরিবর্তন হয়ে গেল। এখন টেক্সটের সাইজটা তো এতটুকু নয়, এখানে একটু টেক্সটের সাইজটা বড়, তো টেক্সটের সাইজটা কত সেটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে এই একটা টুল যেটা ফায়ারফক্সে ক্রোমে পাওয়া যায়, যেটার নাম হচ্ছে হোয়াট ফন্ট। এই হোয়াট ফন্টটা দিয়ে এখন আমরা এখানে সেভ করতে পারি। একে যদি আমরা এরকম করে ক্লিক দিই, তাহলে এই জায়গাতে ফন্টের বিস্তারিত ডিসক্রিপশন চলে আসবে, ফন্টের সাইজ 20 পিক্সেল, সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। তাহলে এখান থেকে আমরা একটা ফন্ট সাইজ 20 পিক্সেল সেট করে দিলাম। তাহলে এখন আমাদের প্রজেক্টে দেখি এরও একটা ফন্ট সাইজটা বড় হয়ে গেল, যেহেতু দুইটা সাইটের ফন্ট এক না, এই জন্য ফন্ট দুইটা দেখতে একরকম মনে হচ্ছে না, সাইজ একরকম মনে হচ্ছে না, কিন্তু আমরা এক্সাক্ট সাইজটা ব্যবহার করেছি। এবার বিষয় হচ্ছে এই যে টেক্সটের নিচ দিয়ে একটা আন্ডারলাইন দেখা যাচ্ছে, কিন্তু এখানে তো আমাদের কোনো আন্ডারলাইন নেই। এই আন্ডারলাইনটার কারণ হচ্ছে ডিফল্টভাবে যে অ্যাঙ্কর লিঙ্ক, সেটার একটা টেক্সট ডিজাইন থাকে যেটা বলা টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, সেটা আমরা এই স্টার যেটা এখানে এসে একবারে আমরা বন্ধ করে দিতে পারি, টেক্সট ডেকোরেশন না। তাহলে যত জায়গাতে অ্যাঙ্কর ব্যবহার করবো সব জায়গাতে আমাদের সিএসএস করা লাগবে না, যে টেক্সট ডেকোরেশন না, টেক্সট ডেকোরেশন না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে আমাদের দুইটা বাটন কিন্তু অলমোস্ট রেডি, কিন্তু দুইটা বাটন একটার সঙ্গে লেগে আছে, এখানে কিন্তু কিছুটা গ্যাপ আছে আমরা দেখতে পাচ্ছি। তো এই গ্যাপটা সেট করার জন্য আমরা যে কলামের যে ক্লাসটা করেছিলাম, এই ক্লাসে এসে একটা সিএসএস করতে পারি যেটার নাম গ্যাপ, গ্যাপ দিয়ে দিলাম আমরা 20 পিক্সেল। তাহলে এখন আমাদের এখানে 20 পিক্সেলের একটা দুইটা বাটনের মাঝখানে গ্যাপ হয়ে গেল, আমাদের বাটনগুলোর সাইজ খুব বেশি হয়ে গেছে এবং প্যাডিং কম হয়ে গেছে। তো আমরা এই জায়গাতে বাটনগুলোর প্যাডিংটা একটু ঠিক করে নিই, প্যাডিংটা একটু বাড়াই নিই, উপর দিক দিয়ে 20 পিক্সেল, ডান দিক দিয়ে 50 পিক্সেল। এবার আমাদের বাটনটা ওই বাটনের মতো অনেকটাই বড় দেখা যাচ্ছে, এই বাটনের মতো অনেকটাই বড় দেখা যাচ্ছে, তবে এই বাটনের টেক্সট এখন মাঝখান দিক দিয়ে আছে, তাই না? তাহলে আমরা এখন টেক্সট সেট করে দেবো, টেক্সট অ্যালাইন, টেক্সটকে ডানে বামে এবং মাঝখান দিক থেকে নেওয়া যায়, যেটার জন্য বলা হয়, যেটাকে বলা হয় টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন ইন, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, জাস্টিফাই মানে ডানে বামে দুই দিক দিয়ে এরকম স্ট্রেস হয়ে যাবে, মাঝখানে ফাঁকা ফাঁকা করে একদম শুরুটা শেষে থেকে যাবে। লেফট মানে লেফট থেকে শুরু হবে, রাইট মানে রাইট থেকে স্টার্ট মানে শুরু থেকে ক্যালকুলেশন করা যায়, যেটা প্রয়োজন পড়ে না আমাদের সাধারণত সেন্টার, লেফট, রাইট, জাস্টিফাই এই সাইডটা ব্যবহার হয়। তো আমাদের এই বাটনের এই কেসে আমরা এটাকে সেন্টার ব্যবহার করছি, যেন বাটনটাকে আমরা টেক্সটটাকে সেন্টার থেকে দেখাতে পারি। এখন এই যে বাটন, এই বাটনের অথবা বাটন যে বক্সের মধ্যে র্যাপ করা হয়েছে, এই বক্সের একটা ম্যাক্সিমাম ওয়াইড আমরা সেট করে দিতে পারি, যেমন ম্যাক্সিমাম ওয়াইড 550 পিক্সেল আমরা এখানে যদি সেট করে দিই, তাহলে আমাদের এই যে বাটনের একটা যে ফুল ওয়াইড ছিল, সেই ওয়াইডের যে ইস্যুটা চেঞ্জ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এখন যদি এই বাটনে দেখি, তাহলে এই বাটনের এই যে কোনাগুলো হালকা করে ঘষা মারা, অর্থাৎ গোল করা, কোনাগুলো আছে গোল করা, যেটাকে বলা হয় বর্ডার রেডিয়াস। এখন বাটনের যে সিএসএস, এখানে যদি আমরা লিখি বর্ডার রেডিয়াস, বেশি না, ওখানে 6 পিক্সেল মতো আছে, আমরা 10 পিক্সেল দিই আর কি ভালো মতো দেখার জন্য, যে ভালো মতো যেন বোঝা যায়।
এখন আমাদের এটা যদি আমরা দেখি, এই যে কোনাগুলো একটু বড় করে দিলাম, আমরা যেহেতু 10 পিক্সেল দিলাম একটু বড় দেখা যাবে। এটাকে টেস্ট করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা ব্রাউজারে দেখতে পারি এই যে বর্ডার রেডিয়াসের ভ্যালুটা যদি আমরা বাড়াই তাহলে কর্নারগুলো আরও বড় হচ্ছে, যদি ভ্যালুটা আমরা আরও কমাই তাহলে কর্নার রাউন্ডটা কম হচ্ছে। এইভাবে আর কি এইটা কর্নারের রাউন্ডটাই কাজ করে। এখন আমাদের এই যে হিরো সেকশন যেটা, সেটা মোটামুটি এই সেকশনের মতো রেডি, তাই না? মোটামুটি সেকশনের মতো রেডি না? হ্যাঁ। এখন এখানে লাস্টে একটু সিএসএস আমরা যেটা করতে পারি সেটা যে এই একটা জিনিস আমরা ধরতে পারি যে এই যে হ্যান্ডটাই কি কাজ করতেছে, যেহেতু খাবারের ওয়েবসাইট, খাবারটাই তো ভালো মতো দেখা যাচ্ছে না, তাই না? যে কারণে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের সিএসএস এর প্রপার্টিগুলো কিছুটা চেঞ্জ করতে পারি, যেমন ব্যাকগ্রাউন্ডের পজিশনটা আমরা সেট করতে পারি। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করে দিলাম। এই যে সেন্টারের এই টেক্সটটা আমি জাস্ট কপি করে নিয়ে যাই, আমাদের কোডে বসিয়ে দিচ্ছি এই যে হিরো ব্যাকগ্রাউন্ড যেটা ছিল আমাদের এখানে। তাহলে হচ্ছে কি যে এখন খাবারটা এবং ওনার হাতটা দুটোই আর কি দেখা যাচ্ছে। এটাকে প্রয়োজন অনুসারে যেভাবে দেখালাম ওইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেবো। যদি সেকশনের হাইটও আরেকটু বাড়াতে হয় সেক্ষেত্রে সেকশনের হাইটও আমরা আরেকটু বাড়াবো। এইভাবে আমাদের কাজগুলো হয়। এটাকে এখন মোবাইলে কেমন দেখা যাবে, ট্যাবলেটে কেমন দেখা যাবে, ল্যাপটপে কেমন দেখা যাবে সেটা কি ঠিক করতে হবে, যেটা আমরা ধাপে ধাপে শিখবো। এই যে সেকশন আমরা ডিজাইন করলাম, এই ক্লাসের সময় মানে 5 মিনিটে শেষ হয়ে যাবে। এইটুকুর মধ্যে কারোর কোনো কোশ্চেন আছে কিনা? সবাই কি ক্লাসে জয়েন হয়ে ঘুমিয়ে গিয়েছে নাকি সবাই জেগে আছে? ভাই এখনো জেগে আছি, আমার প্রশ্ন নাই এই কারণে যে আমার একটু বোঝার ব্যাপার আছে, এর জন্য আমার কোনো প্রশ্ন নাই এখন। কারণ আগের ক্লাসে যারা আগের ক্লাসে ক্লাসগুলো দেখতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, না হলে তোমাদের আমার কোনো প্রশ্নই থাকতেছে না, কারণ এখন তো মাথার উপর দিয়ে সব। জি ভাই, বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ক্লাসটাও আমি ইনশাআল্লাহ ইউটিউবে রাতের মধ্যে আপলোড করে দিচ্ছি। আগের ক্লাসটাও দিচ্ছি। আগামীকালকে কাজ থাকবে এই ভিডিওটা দেখে দেখে এই জিনিসটা সবার, এই ক্লাস টাইম শেষ। আচ্ছা, আজকে ক্লাসের টাইম চলে গেছে, শেষ হয়ে গেছে। আগামীকালকের কাজ, আগামী আবার সোমবারে ক্লাস, শনি সোম বুধ, অর্থাৎ সোমবারে ক্লাস। সোমবারের কাজ এই যতটুকু শেখানো হলো আজকের ক্লাসে, এতটুকু কাজ সবাই করে অবশ্যই রেডি করে ক্লাসে আমাকে দেখাতে হবে, তারপরে নেক্সট আগাবো।